আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ে যে টপিকসগুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে অ্যাসিড ক্ষারকের তীব্রতা এবং বিয়োজন ধ্রুবক, তারপর আছে অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক, আর কিছু গাণিতিক সমস্যা। প্রথমে আমরা বিয়োজন ধ্রুবক এবং অ্যাসিডের ও ক্ষারকের তীব্রতা নিয়ে আলোচনা করব। বিয়োজন ধ্রুবককে আসলে কে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি নিচের দিকটা একটু খেয়াল করি, এইচ কে হচ্ছে একটা অ্যাসিড। আমরা জানি অ্যাসিড গুলো জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। তাহলে এই এইচ অ্যাসিডটা জলীয় দ্রবণে মানে পানির সাথে বিক্রিয়ায় একটা H+ আয়ন দান করবে এবং সেই H+ আয়নটা পানি গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। পানির অক্সিজেনের তোমরা জানো যে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মধ্যে একটা মুক্ত জোড় দিয়ে সে এই H+ এর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে, তার সাথে A- আয়ন উৎপন্ন করবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ভরক্রিয়ার সূত্রটা প্রয়োগ করি তাহলে লেখা যায় K = A- আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই HA এর ঘনমাত্রা ইন্টু পানির ঘনমাত্রা। পরবর্তীতে ওই যে সাম্য ধ্রুবক কে কে পানির ঘনমাত্রা দিয়ে গুণ করলে যে রাশিটা পাওয়া যায় সেটা একটা ধ্রুব রাশি, সেটাকে কে এ দ্বারা প্রকাশ করা হয়। সেটা আমরা হয়তো এর আগের ক্লাসে দেখছি। কে এ সেটা হচ্ছে বিয়োজন ধ্রুবক হিসেবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হলো A- আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই HA এর ঘনমাত্রা। এটা হলো বিয়োজন ধ্রুবক। তো এই বিয়োজন ধ্রুবকের গুরুত্বটা হচ্ছে দুর্বল অ্যাসিডের শক্তিমাত্রা সম্বন্ধে ধারণার জন্য অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মান ও অ্যাসিডের শতকরা বিয়োজন মাত্রার মান সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো উল্লেখ্য দুর্বল অ্যাসিডের মোলার ঘনমাত্রা যত কমে পানিতে আরো বেশি শতকরা পরিমাণে সেটা আয়নিত হয়। ঘনমাত্রা যত কম হবে সেটা তত বেশি আরো বেশি আয়নিত হবে। নিচে দুর্বল অম্লের বিয়োজন ধ্রুবক কে এর মানের পরিসর এবং অ্যাসিডের শতকরা বিয়োজনের মান দ্বারা পানিতে অ্যাসিড অণু এর মোল সংখ্যা আয়নিত মোল ভগ্নাংশ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এখানে মূল বিষয়টা হচ্ছে যেগুলো হচ্ছে মৃদু অ্যাসিড সেগুলো এমনিতেই জলীয় দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হয় এবং সেখানে H+ আয়ন বা বলতে পারো হাইড্রোনিয়াম আয়ন এবং একটা অ্যানায়ন উৎপন্ন করে, যেটা এখানে উৎপন্ন করতেছে। ঠিক আছে, যেটা বলছিলাম আর কি, তো এটা খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। তো সেখানে H+ আয়নের বা হাইড্রোনিয়াম আয়নের এবং A- আয়নের একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে। এখন যদি ওই মৃদু অ্যাসিডের বা দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা আমি আরো কমাই দিই তাহলে ওই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কমে যাবে এবং A- আয়নের ঘনমাত্রা কমে যাবে। কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় এই হাইড্রোনিয়াম আয়ন এবং A- আয়নের ঘনমাত্রার গুণফল কিন্তু একটা ধ্রুব রাশি। তো যেহেতু এটা আগে অল্প পরিমাণে বিয়োজিত হয়েছিল, এখন ঘনমাত্রা কমে যাওয়ার কারণে আরো বেশি বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে সে আয়নের যে ঘাটতি সেটাকে সে পূরণ করবে। ঠিক আছে, তো তার বিয়োজন মাত্রা বেড়ে যাবে। এখানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের জিনিসটা দেওয়া আছে। তো এখানে অ্যাসিডটা যত বেশি বিয়োজিত হবে তাহলে অবিয়োজিত HA এর মান তত কমবে, আর অবিয়োজিত HA এর মান যত কমবে বিয়োজন ধ্রুবকের মান তত কিন্তু বাড়বে। ঠিক আছে, আর বিয়োজন ধ্রুবকের মান বাড়বে তার কিন্তু বিয়োজন মাত্রাও বেড়ে যাবে। এখানে আমরা আরো কিছু বৈশিষ্ট্য জেনে নেব এই বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে। তোমার যে দুর্বল অ্যাসিডের মধ্যে তুলনামূলকভাবে উচ্চমানের কে এ, যেমন ধরো 10^2 যাদের মান হয় কে এর মান মানে বিয়োজন ধ্রুবকের মান, তাদের বেলায় 1 মোলার অ্যাসিডের দ্রবণে প্রায় 10% HA অণু আয়নিত হয়। যেমন ক্লোরাস অ্যাসিডের 1 মোলার দ্রবণে কে এর মান হচ্ছে 1.1 × 10^2। তো তখন 1 মোলার ক্লোরাস পানিতে প্রায় 10% বিয়োজিত হয়। আর দুর্বল অ্যাসিডের মধ্যে যাদের তোমার HA এর মান তুলনামূলকভাবে কম, যেমন কে এর মান হচ্ছে 10^5, তাদের 1 মোলার অ্যাসিডের দ্রবণে প্রায় 0.3% HA অণু আয়নিত অবস্থায় থাকে। অ্যাসিটিক অ্যাসিডের কে এর মান হচ্ছে 1.8 × 10^5, তাই 1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণে প্রায় 0.42%
ওই ইথানিক অ্যাসিডটা আয়নিত অবস্থায় থাকে। আর দুর্বল অ্যাসিডের মধ্যে যাদের কে এর মান নিম্নমানের, মানে সেটা হচ্ছে 10^10, এদের বেলায় 1 মোলার অ্যাসিডের দ্রবণে প্রায় 0.001% HA অ্যাসিডটা আয়নিত হয়। যেমন হাইড্রোজেন সায়ানাইড, এটা একটা মৃদু অ্যাসিড যার কে এর মান হচ্ছে 6.2 × 10^10। তো এটা যদি আমি 1 মোলার দ্রবণ নেই, সেটা পানিতে প্রায় 0.0025% আয়নিত হবে। তাহলে মৃদু অ্যাসিডগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কে এর মানের সাথে কিন্তু বিয়োজন মাত্রার একটা সম্পর্ক আছে। মৃদু অ্যাসিডগুলোর মধ্যে যাদের ক্ষেত্রে কে এর মান বেশি তাদের বিয়োজন মাত্রার মান বেশি, যাদের বিয়োজন ধ্রুবকের মান কম তাদের বিয়োজন মাত্রার মানও কিন্তু কম। সেটা এই সমীকরণ থেকেই কিন্তু বোঝা যায়। কারণ কে এর মান কখন বেশি হবে, যখন এইচ এর মানটা কম হবে। এইচ এর মান কম মানে হচ্ছে বেশিরভাগ অ্যাসিডটা কি হচ্ছে, আয়নিত হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ অ্যাসিড যখন আয়নিত হয়ে যাবে তখন কিন্তু বিয়োজন মাত্রার মানও বেশি হবে। কারণ বিয়োজন মাত্রা বলতে আসলে কি বোঝায়, যে একটা অ্যাসিডের তোমার যে মোট ভগ্নাংশ পরিমাণ বিয়োজিত হয় তাকে তার বিয়োজন মাত্রা বলা হয়, এবং সেটাকে আবার 100% দিয়ে গুণ করে শতকরা ঘন বিয়োজন মাত্রাতে প্রকাশ করা হয়। তাহলে এইচ এর মান যত কম হবে এই মোল ভগ্নাংশের মান তত বেশি হবে, এবং বিয়োজন মাত্রার মানও তত বেশি হবে, এবং কে এর মানও তত বেশি হবে। এই অংশটিতে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। এই অংশটিতে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। তো এখানে কতগুলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটা অনেক বেশি, 2.5 × 10⁻⁷। ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে এটা মান হচ্ছে 3 × 10⁻²। সালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.4 × 10⁻²। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে 7.2 × 10⁻3। নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে 4.5 × 10⁻4। হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে 6.8 × 10⁻4। তাহলে দেখা যাচ্ছে যে সকল অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান কম সেগুলো কিন্তু আসলে দুর্বল অ্যাসিড, আর বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেগুলো কিন্তু অপেক্ষাকৃত তীব্র অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু বিয়োজন ধ্রুবকের মান বেশি, সেটা অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কম আর কি। ঠিক একইভাবে তোমার দেখা যাচ্ছে যে পারক্লোরিক অ্যাসিড, আরো কিছু অ্যাসিড যাদের কিন্তু বিয়োজন ধ্রুবকের মান অনেক বেশি, 10⁷ বা 10⁶ এরকম মান। এবার আমরা অ্যাসিডের শক্তি মাত্রার নির্ভরশীলতা। অ্যাসিডের তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা একটু জেনে নিই। একটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যেটা আমরা অলরেডি দেখলাম। তারপর হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকার, অক্সো অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, অক্সো অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর আকার এবং দ্রাবকের প্রকৃতি, এগুলোর উপর কিন্তু নির্ভর করে অ্যাসিডের তীব্রতা। ঠিক আছে, তো এখানে প্রথমে অলরেডি কিন্তু আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের কথা বলে ফেলছি। যেগুলো হচ্ছে তীব্র অ্যাসিড সেগুলো কিন্তু জলীয় দ্রবণে প্রায় 100% বিয়োজিত হয়, এবং 100% বিয়োজিত হওয়ার ফলে তাদের বিয়োজন ধ্রুবকের মানও কিন্তু বেশি হয়। আর বিয়োজন ধ্রুবকের মান বেশি হলে সেই অ্যাসিডের তীব্রতাও কি হবে, বেশি হবে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্রোমিক অ্যাসিড, তারপরে আছে হাইড্রোজেন হাইড্রাইডিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু তীব্র অ্যাসিড, এবং এগুলো জলীয় দ্রবণে প্রায় 99 থেকে 100% বিয়োজিত হয়, এবং এদেরকে এর মানও কিন্তু অনেক বেশি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান হচ্ছে 2.5 × 10⁷, হাইড্রোক্রোমিক অ্যাসিডের ক্ষেত্রে 3.2 × 10⁹। হাইড্রোআয়োডিক অ্যাসিডের ক্ষেত্রে সেই মানটা কিন্তু তোমার 1 × 10⁻10। মানগুলো কিন্তু অনেক বড়। সালফিউরিক অ্যাসিডের প্রথম বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে 10⁻3, এটাও কিন্তু একটা বড় মান। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। মোট কথা হচ্ছে বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি। তারপর আমরা দেখা করব হাইড্রাইসিডের তোমার ঋণাত্মক আয়নের আকারের উপর কিভাবে সেটা নির্ভর করে।
হাইড্রোসিড হলো যে সকল অ্যাসিডের মধ্যে তোমার অক্সিজেন নাই, আমরা সেগুলোকে হাইড্রোসিড বলবো। হাইড্রোজেন আছে এবং অন্য যে কোনো অ্যানায়ন আছে, অক্সিজেন নাই, সেগুলো হচ্ছে হাইড্রোসিড। হাইড্রোসিডের অম্ল ধর্মের তীব্রতা এদের অনুস্থ ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে যে ক্লোরাইড আয়নের আকার, তারপর হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ক্লোরাইড আয়নের আকার, এই আকারের উপর নির্ভর করে সেই অ্যাসিডের তীব্রতা। তো ঋণাত্মক আয়নের আকার যত বড় হয়, অণুর বিয়োজন তত বেশি হয়। ঠিক আছে, ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে তার বিয়োজন তত বেশি হবে, অর্থাৎ অ্যাসিডটি তত দ্রুত বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। আর একটা অ্যাসিডের H+ আয়নের দান করার ক্ষমতা যত বেশি, সেই অ্যাসিডের তীব্রতা কিন্তু তত বেশি। ঠিক আছে, তো এটা যদি আমরা আরেকটু ডিটেইলসলি ব্যাখ্যা করতে চাই আর সামান্য একটা লাইন যদি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ঋণাত্মক আয়নের আকার যত বড় হয় তার পোলারায়ন করার ক্ষমতা কিন্তু তত বেশি হয়। এটা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে ফাজানের নীতিতে পড়ছি যে অ্যানায়নের আকার যত বড় তার পোলারায়ন করার ক্ষমতা তত বেশি। তাহলে এখানে হাইড্রোসিড গুলোর ক্ষেত্রে অ্যানায়নের আকার বা ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে তার পোলারায়ন করার ক্ষমতা তত কি হবে, বেশি হবে। আর পোলারায়ন করার ক্ষমতা যদি বেশি হয় তাহলে সেই জায়গার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এবং বন্ধনটা তত দুর্বল হবে। আর বন্ধন যদি দুর্বল হয়ে যায় তাহলে খুব সহজে সে H+ এর সাথে মানে হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারবে। আর H+ আয়ন দান করার ক্ষমতা যত বেশি হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। এখন আমরা যদি এই হাইড্রোসিড গুলো দেখি, হাইড্রোআয়োডিন, হাইড্রোব্রোমিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোফ্লোরিক অ্যাসিডের গুলোর তীব্রতা একটু দেখি, তাহলে এখানে আয়োডাইডের আকার কিন্তু এই সবগুলো অ্যানায়ন থেকে বড়। ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড থেকে কিন্তু আয়োডাইড আয়নের আকারটা বড়। আর আয়োডাইড আয়নের আকারটা বড় হওয়ার কারণে তার পোলারায়ন করার ক্ষমতা বেশি, ফলে সে সহজেই হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারে। যেহেতু তার H+ আয়ন দান করার ক্ষমতা বেশি, তাই তার তীব্রতা বেশি। তারপরে হচ্ছে ব্রোমাইডের আকার। তো ব্রোমাইডের আকারটা আয়োডাইড থেকে ছোট বাট ক্লোরাইড থেকে বড়, তাই এর তীব্রতা হচ্ছে আয়োডাইড থেকে কম বাট ক্লোরিক অ্যাসিড থেকে বেশি। আবার ক্লোরাইডের আকার হচ্ছে তোমার ফ্লোরাইড থেকে বড় বাট ব্রোমাইড থেকে ছোট, তাই তোমার ক্লোরাইডের তীব্রতা ব্রোমাইড থেকে কম বাট ফ্লোরাইড থেকে অনেক অনেক বেশি। আর ফ্লোরাইডের আকারটা ছোট হওয়ার কারণে এবং এটা দ্বিতীয় কক্ষপথে থাকায় এর আকার ছোট এবং এই জায়গায় তোমার পোলারায়ন করার ক্ষমতা অনেক অনেক কম, তাই এইখানে সে সহজে কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করে না, তাই এই অ্যাসিডের তীব্রতা অনেক অনেক কম। অলরেডি কিন্তু আমরা মানটা দেখছি। আমরা যদি একটু পিছনের দিকে যাই, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীব্রতা হচ্ছে 10⁻⁷, ব্রোমাইডের হচ্ছে এটাও 10⁻⁹, আর তোমার আয়োডাইডের হচ্ছে 10⁻⁻, আর সেখানে ফ্লোরাইডের হচ্ছে 10⁻⁴। তাহলে এটা কত গুণ ছোট, তাই না? এটা অনেক অনেক দুর্বল একটা অ্যাসিড। তাহলে হাইড্রোসিড গুলোর ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে তার পোলারায়ন করার ক্ষমতা তত বেশি হবে এবং সে সহজেই হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারবে। ঠিক আছে, এটি হলো হাইড্রোসিডের তীব্রতার ক্রম। আচ্ছা, এরপর এসে আমরা অক্সো অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যাটা দেই। তো অক্সো অ্যাসিড গুলো হচ্ছে যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন তো থাকবেই, সাথে অক্সিজেনও থাকবে, সেগুলো কিন্তু অক্সো অ্যাসিড বলে। তো অক্সো অ্যাসিড গুলো তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপরে। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। এখানে যে 4টা অ্যাসিড দেওয়া আছে, আমি যদি সেই 4টা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাগুলো একটু লিখি তাহলে এটা বোঝা যাবে। এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন, এর জারণ সংখ্যা হচ্ছে +7। অক্সিজেনের -2 করে, -2 × 4, হাইড্রোজেনের হচ্ছে +1, আর ক্লোরিনটা ধরে নিলাম x = হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে এটাকে সমাধান করলে x এর মানটা আসবে +7। আচ্ছা, ঠিক একইভাবে সালফিউরিক অ্যাসিড, সালফারের হচ্ছে +6,
নাইট্রিক অ্যাসিডের +5 আর সালফিউরিক অ্যাসিডের +4। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হচ্ছে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হচ্ছে। আচ্ছা, এটার আমরা একটু ডিটেলসে ব্যাখ্যাতে যাই। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি পারক্লোরিক অ্যাসিডের একটু গঠনটা যদি দেখাই, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, চারটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন, আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে। আচ্ছা, যতগুলো অক্সো অ্যাসিড আছে তোমরা সবসময় একটা মনে রাখবা, অক্সো অ্যাসিডের হাইড্রোজেন গুলো কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সাথে থাকে না, সেগুলো থাকে অক্সিজেনের সাথে। যতগুলো অক্সো অ্যাসিড আছে সেই অক্সো অ্যাসিডের যে তোমার হাইড্রোজেন গুলো সেগুলো অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখন আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +7। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যেহেতু +7, তাহলে তার এখানে কিন্তু ইলেকট্রনের ঘাটতিটা অনেক বেশি। তাহলে সে কি করে পাশের অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে আসবে। তাহলে সে যদি অক্সিজেনের কাছ থেকে এই বন্ধনের ইলেকট্রনগুলো তার দিকে টেনে নিয়ে আসে, তাহলে অক্সিজেনের কাছে কিন্তু ইলেকট্রন ঘাটতি দেখা দিবে। এমনি অক্সিজেন একটা তড়িৎ-ঋণাত্মক মৌল, তারপর যদি কেন্দ্রীয় পরমাণু তার থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসে, তাহলে তার ইলেকট্রন ঘাটতিটা আরো বেড়ে যাবে। তখন সে দ্রুত গতিতে হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে হাইড্রোজেনকে H+ আয়ন আকারে ত্যাগ করবে। আর হাইড্রোজেনকে যত দ্রুত H+ আয়ন আকারে ত্যাগ করতে পারবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বেশি হওয়ার কারণে সে সহজে অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে আসে, ফলে অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় এবং সে সহজেই বন্ধন ভেঙে ইলেকট্রনগুলো তার দিকে নিয়ে আসে এবং হাইড্রোজেনকে H+ আয়ন আকারে ত্যাগ করে। তারপর যদি আমি একটু সালফিউরিক অ্যাসিডের গঠনটা দেখি, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে ডাবল বন্ড অক্সিজেন, 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 হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে সালফারের জারণ সংখ্যা কিন্তু +6, তাহলে তার ইলেকট্রনের ঘাটতিটা কিন্তু কম, ক্লোরিনের তুলনায় কম, তাই না? তো ক্লোরিনের তুলনায় কম হওয়ার কারণে তার অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও কম। আর সে যদি অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা কম হয়, তাহলে অক্সিজেনের যে ইলেকট্রনের ঘাটতি সেটাও কম হবে, ফলে সে সহজে কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে যাবে না, ফলে সে অ্যাসিডের তীব্রতা কি হবে, কমে যাবে। তাহলে পারক্লোরিক অ্যাসিডে তোমার অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি যেভাবে তৈরি হচ্ছে, সালফিউরিক অ্যাসিডে কিন্তু তোমার অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি ঠিক সেইভাবে তৈরি হচ্ছে না। এটা অবশ্যই বেশি, তবে পারক্লোরিক অ্যাসিডের মতো না। তো পারক্লোরিক অ্যাসিডের তুলনায় এখানে অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি কম হওয়ার কারণে তার হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করার ক্ষমতা কি হয়, কমে যায়। তাই অ্যাসিডের তীব্রতাও কমে যায়। ঠিক এইভাবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত কমে যায়, সেই অ্যাসিডের তীব্রতাও তত কমে যায়। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। কেউ না বুঝে থাকলে হ্যান্ড রেজ করতে পারো। কেউ যদি না বুঝে থাকো হ্যান্ড রেজ করো, আমি প্রয়োজনে এটাকে আবার এক্সপ্লেন করবো। হ্যাঁ, বলো। অক্সো অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা এটা একটু আবার বুঝিয়ে দেন। আচ্ছা, যেটা বলছিলাম যে অক্সো অ্যাসিড গুলোতে তোমার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, আশা করি সেটা তো বুঝি তোমরা, তাই না? অক্সিজেনের জারণ সংখ্যা -2 ধরে এবং হাইড্রোজেনটা +1 ধরে, ওভারঅল এই যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0, সেটা ধরে আমি হিসাব করে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে পারি। এখানে রুলসটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক চার্জ সংখ্যা, মানে জারণ সংখ্যা যত বেশি হবে তার তীব্রতা তত বেশি হবে। কারণ আমি পারক্লোরিক অ্যাসিডে সেটা ব্যাখ্যা করছিলাম যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +7 হওয়ার কারণে তার কিন্তু ইলেকট্রন ঘাটতিটা অনেক বেশি। আর ইলেকট্রন ঘাটতিটা বেশি হওয়ার কারণে সে সহজে অক্সিজেনের কাছ থেকে বন্ধন জোড় ইলেকট্রন তার দিকে টেনে নেয়। তো অক্সিজেনের কাছ থেকে যখন সে বন্ধন জোড় ইলেকট্রন তার দিকে টেনে নেয়, তখন অক্সিজেনের কাছে কিন্তু ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। এমনিতেই অক্সিজেন একটা অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, তারপর আবার কেন্দ্রীয় পরমাণু যখন তার কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তখন তার ইলেকট্রনের ঘাটতিটা বেড়ে যাচ্ছে।
তখন সে সহজেই হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারে, এবং যত দ্রুত সে H+ আয়ন দান করতে পারে সেই অ্যাসিডের তীব্রতা তত কি হয়, বেশি হয়। এখন তোমার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যত বেশি, অক্সিজেনের কাছ থেকে তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও তত বেশি। আর অক্সিজেনের কাছ থেকে তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি হলে অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি বেশি হবে এবং সহজে সে হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারবে। এই কারণে পারক্লোরিক অ্যাসিডের যেহেতু ধনাত্মক চার্জ সংখ্যা বেশি, তাই তার তীব্রতা বেশি, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এটাই হলো ব্যাখ্যা। বুঝতে পারছো কি? তারপর হচ্ছে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয়, যেমন ধরো এখানে নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা +5, ফসফরিক অ্যাসিডের ফসফরাসের জারণ সংখ্যা +5। যদি জারণ সংখ্যা সমান হয় তবে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি হবে। যেমন নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন কিন্তু দ্বিতীয় কক্ষপথ আর ফসফরাসের তৃতীয় কক্ষপথের মৌল বা তৃতীয় পর্যায়ের মৌল। তাই এখানে নাইট্রোজেনের ধনাত্মক চার্জ মানে আকার ছোট হওয়ার কারণে তার এখানে 5টা ধনাত্মক চার্জ থাকার কারণে তার ধনাত্মক চার্জ ঘনত্ব বেশি হচ্ছে। ফসফরাসের কিন্তু ধনাত্মক চার্জ ঘনত্ব কম, কারণ তার আকারটা বড়। আর কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক চার্জ ঘনত্ব যত বেশি হবে, মানে পজিটিভ চার্জের ঘনত্ব যত বেশি হবে, সে অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন তত বেশি টেনে নিতে পারবে, ফলে তার তীব্রতাও তত বেশি হবে। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক চার্জ সংখ্যা যদি সমান হয়, তাহলে যে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে তার তীব্রতা বেশি হবে, কারণ সে সহজেই তখন অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে আসতে পারবে এবং অক্সিজেন তখন হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারবে এবং সেই অ্যাসিডের তীব্রতা বেশি হবে। আর একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপরও কিন্তু নির্ভর করে তোমার অ্যাসিডের তীব্রতা। সেটা হলো যদি আমরা নিরপেক্ষ মাধ্যমে সেই অ্যাসিডের তীব্রতা মাপি তাহলে একরকম মান পাওয়া যাবে, আর যদি সেটা হয় ক্ষারীয় বা প্রোটন গ্রহণকারী দ্রাবক তাহলে তার তীব্রতা কিন্তু বেশি হবে। যেমন পানিতে অ্যাসিডিক অ্যাসিডের তীব্রতা কিন্তু খুবই কম, মানে এটা একটা দুর্বল অ্যাসিড, কিন্তু সে জায়গায় আমি দ্রাবকটা যদি পানির বদলে অ্যামোনিয়া ব্যবহার করি, অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষারধর্মী দ্রাবক, তাহলে সে কি করবে, প্রোটন গ্রহণ করবে। আর তার প্রোটন গ্রহণ করার জন্য এই অ্যাসিডিক অ্যাসিডের প্রোটন ত্যাগ করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিড কিন্তু আরো দ্রুত প্রোটন ত্যাগ করবে এবং তার তীব্রতা কিন্তু বেড়ে যাবে। তাহলে পানিতে নিরপেক্ষ দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিড বা মৃদু অ্যাসিডের তীব্রতা যা হয়, প্রোটন গ্রহণকারী দ্রাবক বা ক্ষারধর্মী দ্রাবকের মধ্যে এর তীব্রতা কিন্তু আরো বেশি হয়। ঠিক একই ঘটনা কিন্তু ক্ষারের ক্ষেত্রেও ঘটে। নিউট্রাল বা নিরপেক্ষ দ্রাবকে ক্ষারের তীব্রতা যত হয়, যদি সেই দ্রাবকটা অম্লধর্মী হয় তাহলে ক্ষারকের তীব্রতা কিন্তু বেড়ে যায়। আর যদি দ্রাবকটা আবার ক্ষারধর্মী হয় তাহলে ক্ষারের দ্রাব্যতা কিন্তু মানে ক্ষারের তীব্রতা কিন্তু কমে যায়। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি এমন একটা দ্রাবক ব্যবহার করলাম যেটা হচ্ছে অম্লধর্মী। দ্রাবকটা অম্লধর্মী হওয়ার কারণে তার মধ্যে আগে থেকে কিন্তু H+ আয়ন থাকবে। তো তার মধ্যে আগে থেকে H+ আয়ন থাকার কারণে এই যে ইথানোইক অ্যাসিড যেটা ছিল মৃদু অ্যাসিড, সেটা কিন্তু এখন আর আগের মতো বিয়োজিত হবে না, কারণ অলরেডি এখানে H+ আয়ন আছে। এটা যদি আবার বেশি পরিমাণে বিয়োজিত হয় তাহলে H+ আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এখানে আসলে ইথানোইক অ্যাসিডটা কম বিয়োজিত হবে এবং কম পরিমাণ H+ আয়নটা উৎপন্ন করবে এবং সেখানে H+ আয়নের ঘনমাত্রাটা পর্যাপ্ত পরিমাণে থাকবে আর কি। তাহলে দ্রাবকের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করতেছে অ্যাসিড বা ক্ষারের তীব্রতা। তারপরে ক্ষারকের তীব্রতা যদি আমরা একটু বের করতে চাই, ক্ষারকের তীব্রতা আবার 3টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়তা, ক্ষারকের বিয়োজন ধ্রুবক Kb এবং যৌগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা। নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতার উপর নির্ভর করে। তো পানিতে অধিক দ্রবণীয় ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইডকে সবল ক্ষারক বলে এবং কম দ্রবণীয় ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডকে দুর্বল ক্ষারক বলে। এর কারণ হচ্ছে একটা ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে যত দ্রুত হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারে সেই ক্ষারকের তীব্রতা তত বেশি। ঠিক আছে? তো সেই ধাতুটা যদি পানিতে দ্রবীভূত হয়ে তোমার অক্সাইড গঠন করার ক্ষমতা কম হয়, মানে পানিতে তার যদি দ্রাব্যতা কম হয়, তাহলে সেই ক্ষারকের দ্রাব্যতা কি হবে, মানে সেই ক্ষারকের তীব্রতা কি হবে, কম হবে। ঠিক একইভাবে সেই ধাতুর হাইড্রোক্সাইড যেটা পানিতে দ্রবীভূত হয়ে
হাইড্রোক্সাইড আয়ন দান করার ক্ষমতা যদি কম হয় তাহলে সেই ক্ষারকের তীব্রতাও কি হবে, কম হবে। যেমন গ্রুপ ওয়ানের যে ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো আছে এগুলো পানিতে খুব দ্রুত দ্রবীভূত হয়, তাই এগুলো কিন্তু তীব্র ক্ষারধর্মী, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো। কিন্তু গ্রুপ টু এর ধাতুগুলোর ক্ষেত্রে এই মানগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে কম পাওয়া যায়। তবে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়ামের ক্ষেত্রে তাদের যে হাইড্রোক্সাইড বা অক্সাইড গুলো আছে সেগুলো খুব দ্রুত পানিতে দ্রবীভূত হয় বলে তাদের ক্ষার ধর্মের মান কিন্তু বেশি। ঠিক আছে। অন্যান্য ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলো কিন্তু গ্রুপ টু বা গ্রুপ ওয়ানের ধাতুগুলোর মতো এত দ্রুত দ্রবীভূত হয় না। আর যদি দ্রবীভূত না হয় তাহলে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে না, ফলে তাদের তীব্রতা কি হয়, কম হয়। আর ক্ষারকের বিয়োজন ধ্রুবক হচ্ছে কেবি। এই কেবি এর মান যত বেশি হবে সেই ক্ষারকের তীব্রতাও কিন্তু তত বেশি হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তীব্র ক্ষারধর্মী, এগুলো জলীয় দ্রবণে প্রায় 100% বিয়োজিত হয় এবং এদের কেবি এর মান কিন্তু অনেক বেশি। আর কেবি এর মান বেশি হওয়ার কারণে তাদের তীব্রতাও বেশি। আরেকটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করা। তো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত যৌগ হচ্ছে যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। তারপর প্রতিস্থাপনীয় অ্যামোনিয়া যৌগসমূহ যেমন অ্যামিন সমূহ দুর্বল ক্ষারক, এদের কেবি এর মান খুবই কম। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাধারণ ঘনমাত্রার দ্রবণে খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, সুতরাং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু ক্ষার, এদের কেবি এর মান কম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এখানে কেবি এর মান হচ্ছে 1.79 × 10⁵। এটা হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন। এই হাইড্রোক্সিল অ্যামিনও কিন্তু জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, তাই এটারও কেবি এর মান খুবই কম, 1.07 × 10⁸। আর এটা হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন জলীয় দ্রবণে আরো কম বিয়োজিত হয়, বা বলতে পারো এটার মুক্ত জোড় ইলেকট্রন প্রদান করার ক্ষমতা আরো কম, তাই এটা আরো মৃদু ক্ষারক এবং এটার মান হচ্ছে 1.7 × 10⁻⁶। অনুরূপভাবে মিথাইলামিন, এটারও কেবি এর মান কম, 3.7 × 10⁻⁴। তারপর আছে ডাইমিথাইলামিন। তো যে সকল এরকম অ্যামিন যুক্ত বা প্রতিস্থাপনীয় অ্যামিন যৌগগুলো আছে যাদের মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করার ক্ষমতা কম, তারা হচ্ছে মৃদু ক্ষার। এরপর আমরা দেখব অনুবন্ধী ক্ষারক ও অম্ল। এই অনুবন্ধী অম্ল ক্ষারক ব্যাপারটা আসছে হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী। দুজন বিজ্ঞানী, একজন ব্রনস্টেড একজন লাউরি, দুজন বলছে ওনারা একটা প্রোটনীয় মতবাদ দিয়েছে। প্রোটনীয় মতবাদটা হচ্ছে যে সকল পদার্থ H+ আয়ন দান করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, যে সকল পদার্থ H+ আয়ন দান করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, আর যে সকল পদার্থ H+ আয়ন মানে প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক। এটা আমাদের মনে রাখা লাগবে। যে সকল পদার্থ H+ আয়ন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক, আর যে সকল পদার্থ H+ আয়ন দান করতে পারে তারা হলো অ্যাসিড। ঠিক আছে। এখন এই সংজ্ঞা অনুযায়ী অম্ল কোনো ক্ষারক পদার্থকে একটি প্রোটন দান করে যে আয়ন বা অণুতে পরিণত হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলা হয়। এটা আমরা এই উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করি। HCl একটা অ্যাসিড, এটা জলীয় দ্রবণে মানে পানির সাথে বিক্রিয়ায় সে একটা H+ আয়ন দান করে হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তাহলে এই যে HCl একটা প্রোটন দান করে একটা আয়নে পরিণত হলো, একটা অ্যানায়নে পরিণত হলো, এই অ্যানায়নটাকে বলা হয় এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কেন বলতেছি, এখন এই ক্লোরাইড আয়নটা কিন্তু একটা প্রোটন গ্রহণ করতে পারবে, আর যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাকে আমরা কি বলি, ক্ষারক বলি। যেহেতু এই অ্যাসিড থেকে এই ক্ষারকটা তৈরি হলো তাই এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। কার এই HCl এর অনুবন্ধী ক্ষারক বলা হয়। ঠিক আছে। তাহলে একটা অ্যাসিড একটা প্রোটন দান করার পর যে অ্যানায়নে পরিণত হয় তাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই অ্যাসিডটা যত বেশি তীব্র হবে তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল হবে, আর অ্যাসিডটা যদি হয় দুর্বল তাহলে তার অনুবন্ধী ক্ষারকটা হবে তীব্র। ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে অনুবন্ধী অম্লের যদি আমরা সংজ্ঞাটা দিই, একটা ক্ষারক প্রোটন গ্রহণ করার পর যে ক্যাটায়নে পরিণত হয় বা যে আয়নে পরিণত হয় তাকেই বলা হয় ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। যেমন ইথানোয়িক অ্যাসিড আর পানি, এর বিক্রিয়ায়
ইথানোয়িক অ্যাসিড একটা প্রোটন দান করে, ইথানয়েড আয়নে পরিণত হয় এবং পানি সেই প্রোটনটা গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তো এখানে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষারক হিসেবে কাজ করে। তাহলে এই ক্ষারকটা একটা প্রোটন গ্রহণ করার পর যে আয়নে পরিণত হলো, সেই আয়নটার কিন্তু এখন একটা প্রোটন দান করার ক্ষমতা আছে, আর যে প্রোটন দান করতে পারে তাকে আমরা অম্ল বলি। তাহলে এই অম্লটা তৈরি হয়েছে এই ক্ষারক থেকে, তাই এই অম্লের অনুবন্ধী ক্ষারক হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। আমরা আরেকটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি। সাপোজ অ্যামোনিয়ার সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম, এখান থেকে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো এবং সাথে ক্লোরাইড আয়ন তৈরি হলো। তাহলে অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করে যে আয়নে পরিণত হলো সেটাকে বলা হয় এই ক্ষারকের অনুবন্ধী অম্ল, যার এখন একটা প্রোটন দান করার ক্ষমতা আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করার পর যে আয়নে পরিণত হলো সেটাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, কারণ সে এখন একটা প্রোটন গ্রহণ করে আবার HCl এ পরিণত হতে পারে। আর যেহেতু তার প্রোটন গ্রহণ করার ক্ষমতা আছে তাই এখানে সে অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, এটি হলো অনুবন্ধী অম্ল ক্ষারক। আর এখন আমরা দেখবো অনুবন্ধী অম্ল ও ক্ষারকের Ka ও Kb এর মধ্যে সম্পর্ক। যেমন একটা অ্যাসিড Ha, এটা জলীয় দ্রবণে আয়নিত হয়ে A- এবং হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো। ঠিক একইভাবে এখানে যে অনুবন্ধী ক্ষারক তৈরি হলো, সেই অনুবন্ধী ক্ষারকটা আবার পানির সাথে বিক্রিয়া করে Ha তে পরিণত হলো এবং সাথে হাইড্রোক্সাইড আয়নে পরিণত হলো। এখন এই দুইটা বিক্রিয়াকে যদি আমরা যোগ করি তাহলে এখানে পাচ্ছি 2 মোল পানি, আর এই জায়গায় পাচ্ছি হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ওভারঅল পাচ্ছি। এখন ওইটা আমরা বাদ দিয়ে আমরা এখন খেয়াল করি প্রথম যে অ্যাসিডটা আমরা লিখলাম, অ্যাসিডের বিক্রিয়াটা, তার ক্ষেত্রে কে এর সমীকরণ কি হবে? অ্যাসিডের ক্ষেত্রে কে এর সমীকরণ হবে A- আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে Ha এর ঘনমাত্রা। ঠিক একইভাবে আমরা পরের ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে Kb এর সমীকরণ লিখতে পারি Ha এর ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই A- আয়নের ঘনমাত্রা। তাহলে এখন এই Ka এবং Kb এর মান যদি আমরা বসাই দিই, Kb এর মানটা একটু লিখে দেই, Ha এর ঘনমাত্রা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই A- আয়নের ঘনমাত্রা। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই Ka ইনটু Kb এর সমীকরণে, তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু A- আয়নের ঘনমাত্রা, যেটা আমরা লিখছিলাম এই অ্যাসিডের ক্ষেত্রে ডিভাইড বাই Ha এর ঘনমাত্রা, আর Kb এর ক্ষেত্রে লিখছিলাম Ha এর ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই A- আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা A- আয়নের ঘনমাত্রা, A- আয়নের ঘনমাত্রা কেটে দিলাম, তাহলে পাওয়া গেল হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিন্তু হচ্ছে Kw, পানির আয়নিক গুণফল। কারণ পানি যখন আয়নিত হয় তখন কিন্তু এই দুটো আয়নই উৎপন্ন হয়, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তাই এখান থেকে আমরা লিখতে পারি Ka ইনটু Kb ইকুয়ালস টু হচ্ছে Kw। এখন এই সমীকরণের উভয় পাশে যদি আমি মাইনাস লগ নিই, তাহলে মাইনাস লগ Ka মাইনাস লগ Kb ইকুয়ালস টু হবে মাইনাস লগ Kw। যেহেতু এটা গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে দুই পাশে যখন লগ নিব, ধরো এখানে কমন লগ নিলাম, গুণ আকারে থাকলে ওটা যোগ হয়ে যায়, আর লগের সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য এই দুটার সামনে মাইনাস চলে আসবে। এখন মাইনাস লগ Ka ইকুয়ালস টু হচ্ছে Pka, মাইনাস লগ Kb ইকুয়ালস টু হচ্ছে Pkb। আর এখানে মাইনাস লগ Kw এর মানটা বসাই দিলাম, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Kw এর মান হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 14। তাহলে মাইনাস লগ 1 ইন্টু 10 ইনভার্স 14 কে সমাধান করলে মানটা আসবে 14। তাহলে Pk প্লাস Pkb ইকুয়ালস টু হচ্ছে 14। এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যাসিড ও ক্ষারের বিয়োজন ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এটাও আমরা ব্যবহার করতে পারি, আবার আমরা এই সম্পর্কটাও ব্যবহার করতে পারি অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে গাণিতিক সমস্যা, সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু এক ক্ষারকীয় অম্ল, এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল,
এর বিয়োজন ধ্রুবকের মান 1.6 × 10⁻⁴ হলে ওই তাপমাত্রায় 0.1 মোলার HA অ্যাসিডের জলীয় দ্রবণে ওই অম্লের বিয়োজন মাত্রা আলফার মান কত? এখানে বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে 25°C তাপমাত্রা, একটা এক ক্ষারকীয় অম্লের তার প্রাথমিক ঘনমাত্রাও দেওয়া আছে, এখানে বিয়োজন মাত্রা আলফার মানটা বের করতে হবে। আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে জানি বিয়োজন মাত্রা আলফা √KA/C। এখানে K এর মান হচ্ছে 1.64, যেটা প্রশ্নে দেওয়া আছে 1.6 × 10⁻⁴ ডিভাইড বাই প্রাথমিক ঘনমাত্রা 0.1 মোলার। এটাকে সমাধান করলে মানটা আসে 0.04। এটাকে আমি আবার 100% দিয়ে গুণ করে 4% পেলাম। এটাই হচ্ছে আলফার মান। এখান থেকে আলফার মান যেটা আসবে সেটাকে আবার 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে শতকরা বিয়োজন মাত্রাটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। নেক্সট ম্যাথে যাই। এই প্রশ্নটা হলো 25°C তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড 1.34% আয়নিত হয়, মানে এটা হচ্ছে আলফা। আলফা মান দেওয়া আছে, প্রাথমিক ঘনমাত্রা সি এর মানও দেওয়া আছে। বলছে অ্যাসিডটির বিয়োজন ধ্রুবক কে এর মান কত? তাহলে এখানে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রয়োগ করব। আলফা ইকুয়ালস টু হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, কে ইকুয়ালস টু হচ্ছে সি আলফা স্কয়ার ডিভাইড বাই 1 - আলফা স্কয়ার, যেখানে বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার 1.34 ডিভাইড বাই 100 ইনটু এটাকে পাওয়া যায় হচ্ছে 1.34 × 10⁻²। আলফার মান, সি এর মানও দেওয়া আছে, আমরা এই মানগুলো বসাই দিতে পারি। এখানে মানগুলো বসাই দিই, তাহলে সমাধান করলে মানটা আসবে 1.819 × 10⁻⁵। এটি হচ্ছে বিয়োজন ধ্রুবক কে এর মান। অঙ্কটা আমরা আবার এভাবে করতে পারি, আগে সূত্র ব্যবহার করে আলফা ইকুয়ালস টু হচ্ছে √KA/C। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা স্কয়ার সি হচ্ছে KA। এখানে আলফার মান হচ্ছে 1.34 × 10⁻²। বসিয়ে দিলাম, সি এর মান হচ্ছে 0.1। এই মানগুলো নিয়ে যদি তোমরা সমাধান করো তাহলে কে এর মানটা পেয়ে যাবে, এবং যে মানটা এখানে বেরোচ্ছে সেই রকম মানই একটা পাওয়া যাবে। ঠিক আছে, স্কয়ার হবে, সমাধান করলে এই মানটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে 1.8 × 10⁻⁵। এটাই হলো অ্যান্সার। আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। ঠিক আছে, এখানে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা দেখবা। আমি এই লেকচারের মধ্যে অলরেডি এগুলো কিন্তু আলোচনা করে ফেলছি। ঠিক আছে, তো আজকে লেকচার এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। হ্যাঁ, বলো। অনুবন্ধী ক্ষারকের বিয়োজন মাত্রা কিভাবে কম হয় এটা আরেকবার বলবেন? আবার বুঝিনি, আবার বলো প্রশ্নটা। অ্যাসিডের বিয়োজন মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অনুবন্ধী ক্ষারকের বিয়োজন মাত্রা কিভাবে কম হয় এটা আরেকবার বলবেন? আচ্ছা, এটা বলতেছে টাইম শেষ হলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করবে। ঠিক আছে, যেটা বলছিলাম, তোমার অ্যাসিডটা যদি দুর্বল হয় তাহলে সেটা কিন্তু কম পরিমাণে বিয়োজিত হবে, তাই না? কে এর মানটা কি হবে? কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এই জিনিসটা দেখো, কে একটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, যেমন ধরো এইচ এ একটা অ্যাসিড, সেটা বিয়োজিত হয়ে তোমার কি উৎপন্ন করবে? সেটা হচ্ছে H+ আয়ন এবং A- আয়ন উৎপন্ন করবে, তাই না? আমরা এটাই বুঝি। আচ্ছা, এখন যদি অনুবন্ধী অম্ল ক্ষারকে যাই, তাহলে ধরো এখানে আমি একটা পানির অণু দিয়ে দিলাম, এটা বিয়োজিত এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে এবং A- আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করি অনুবন্ধী অম্ল ক্ষারক। এখন এই অ্যাসিডটার অনুবন্ধী ক্ষারক হচ্ছে A-, তাই তো? জি স্যার।
এইচএ অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে এ মাইনাস। এখন এইচএটা যেহেতু মৃদু অ্যাসিড, তাহলে তার অনুবন্ধী ক্ষারকটা তীব্র হবে। তুমি সেটাই জানতে চাচ্ছো যে তার তীব্র ক্ষারকটা কিভাবে তার বিয়োজন ধ্রুবকের মানটা বেশি হয়, তাই তো? জি স্যার। এখন এই অ্যাসিডটার ক্ষেত্রে আমি যদি কে এর মান দেখি, কে এর মানের সমীকরণটা কি হবে? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু এ মাইনাস আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে এইচ এর ঘনমাত্রা এবং পানির ঘনমাত্রা। তো এটাই হবে। আচ্ছা, এখন এই কে এর মান কেন কম? কারণ এইচ এর মানটা বেশি এবং পানির ঘনমাত্রার মানটা বেশি, বা বলতে পারি আমি এইচ এর ঘনমাত্রা বেশি, তাই না? তাহলে তো কে এর মান ছোট হবে। এখন যদি আমি এই ক্ষারকের ক্ষেত্রে, এই অনুবন্ধী ক্ষারকের ক্ষেত্রে কেবি এর মানের সমীকরণটা লিখতে চাই, কেবি এর মান সমীকরণটা লিখবো তার ক্ষেত্রে, এই ক্ষারকের ক্ষেত্রে, এ মাইনাস ক্ষারকের ক্ষেত্রে, তাহলে সমীকরণটা কি উল্টা হবে না? ঠিক এইচ এর ঘনমাত্রা ইনটু পানির ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। সমীকরণটা কেটে হবে কেবি এর ক্ষেত্রে। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আগের ক্ষেত্রে যেহেতু এইচ এর মানটা বেশি ছিল, তাহলে এই ক্ষেত্রেও তো এইচ এর মানটা বেশি থাকবে, কারণ সমীকরণটা একটাই, বা একটা জিনিস দিয়ে তো আমরা ব্যাখ্যা করতেছি। তাহলে এইচ এর মান যদি বেশি হয়, তাহলে কেবি এর মান কি হবে? বেশি হবে না? এই জন্য একটা অ্যাসিডের মানে যদি মানে অ্যাসিডটা যদি মৃদু হয়, তাহলে তার অনুবন্ধী ক্ষারকটা হবে তীব্র এবং তার কেবি এর মানটাও কি হবে? বেশি হবে। বুঝতে পারছো? ঠিক ভাইস ভার্সা, মানে তোমার ক্ষারটা যদি দুর্বল হয়, তার অনুবন্ধী অ্যাসিডটা কিন্তু তীব্র হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি সমীকরণ আকারেই দেখাইলাম। নাকি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন আছে কি? কারণ এখানে যেহেতু এইচ এর মান বড়, আর এইচ এর মান বড় হওয়ার কারণে কে এর মান ছোট হচ্ছে, তাহলে আমি যখন ঠিক ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে কেবি এর সমীকরণটা লিখবো, তখন অবশ্যই এইচ এর ঘনমাত্রা বেশি, তাহলে এখানে কেবি এর মানটাও কি হবে? বড় হবে। ঠিক আছে? তাহলে এই হলো কি আমাদের এই অংশের ব্যাখ্যা। আর আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা তাহলে লেকচারটা এই পর্যন্তই রাখবো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তাহলে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে? ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ।